ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলায় জড়িত মালি রবিউল পুলিশের কাছে প্রাথমিকভাবে দায় স্বীকার। ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি। ডাক বিভাগে ভয়ঙ্কর ডাকাতি, ডিজিটাল সেবা দেওয়ার নামে শত শত কোটি টাকা লোপাট, মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে অভিযোগ প্রমাণিত। নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌ রুটও খোঁজা হচ্ছে বিকল্প চ্যানেল। শিমুলিয়া কাওড়াকান্দি রুট সচলের চেয়ে গুরুত্ব পাবে পদ্মা সেতু, জানালেন প্রতিমন্ত্রী। দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচারের সঙ্গে জড়িত নৃত্যশিল্পী ইরফান শাহরিয়ার মূল হোতাকে সিআইডির জিজ্ঞাসাবাদে তথ্য। টার্গেট ছিল উঠতি মডেল। এবং বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি নিয়ে ধোঁয়াশা। বিসিবি 7 দিন কোয়ারেন্টিন করতে চাইলেও লঙ্কান বোর্ডের দাবি 2 সপ্তাহ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। উপনির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। জাফর, আসন্ন উপনির্বাচনে 4টি আসনের প্রার্থী হতে বিএনপির পক্ষ থেকে 23 জন কিন্তু যে মনোনয়ন ফরম সেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজ বিকেল 5টা থেকে তাদের সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল এবং দুপুর পর থেকে কিন্তু সব নেতার যে সমর্থকরা রয়েছেন সেই সব সমর্থকরা কিন্তু এই বিএনপির গুলশান কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নেন এবং এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি আমরা এখানে কিন্তু এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে এবং তখন আমরা এখানকার অবস্থা অনেকটা উত্তপ্ত দেখেছি। অর্থাৎ আমরা দেখেছি যে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করছে এমন অবস্থা এখানে তৈরি হয়েছিল এবং এখানে যে ব্যানার ফেস্টুন আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তা দেখে বোঝা যায় যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং যাদের মধ্যে আসলে কোন দুই দলের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো প্রাথমিকভাবে আমরা যা জানতে পেরেছি যে ঢাকা 18 আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ এবং যুবদল মহানগর উত্তরের সভাপতি এস.এম. জাহাঙ্গীর হোসেন। এই যে দুই প্রার্থী, এই দুই প্রার্থীর যে লোকজন রয়েছে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রথমে কথা কাটাকাটি, এক পর্যায়ে দুই পক্ষই কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়। তো এখনও এখানে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে এখানে আরও যারা উপস্থিত ছিল তারা দুই পক্ষকে কিন্তু এখানে তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে দুই পক্ষকে শান্ত করতে কিন্তু তারা কাজ করেছে। এখনও এখানে একটা গুমট ব্যাপার কাজ করছে। এখানে কিন্তু একটু আগেও যে স্লোগান মিছিল এখানে হচ্ছিল সেই স্লোগান মিছিল অনেকটাই এখন এখানে স্থিমিত। অর্থাৎ এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো এই বিষয়ে আসলে বিএনপির পক্ষ থেকেও আমরা এখনও কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, অর্থাৎ তাদের বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করব। আর এখন এখানে যে বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় সেই কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কটি যান চলাচলের জন্য একেবারে বন্ধ হয়ে গেছিল। আমরা দেখেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু দু এক নেতাকর্মীরা পুরোপুরি অবস্থান নিয়ে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। এখন কিন্তু দু একটা করে গাড়ি যাচ্ছে, অর্থাৎ নেতাকর্মীরা রাস্তা থেকে সরে আশপাশে যে আরও বিভিন্ন সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন। তবে আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দেখেছি কিছুটা শেষের দিকে যে অনেকের হাতে কিন্তু লাঠি ছিল এবং এই লাঠি নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করছিল। তবে এই ঘটনায় আসলে কেউ এখন পর্যন্ত আহত রয়েছে কিনা বা আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার কারণ কি কারণে এক পক্ষ আরেক পক্ষের উপর চড়া হলো সে বিষয়টি আসলে আরও কিছু সময় পর আমরা পরিষ্কারভাবে বলতে পারবো। আপনি জানেন যে উপনির্বাচনে 4টি আসনে বিএনপির পক্ষ থেকে যে 23 জন প্রার্থী তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং এই যে ঢাকা 18, ঢাকা 5, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1 এই যে 4 আসনের যে 23 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু আজকে বিকেল 5টা থেকে তাদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এবং এই কারণেই কিন্তু নেতাকর্মীরা
এখানে এসে জড়ো হয়েছেন এবং এখনও কিন্তু দুপুর থেকে আসা শুরু হয়েছে এবং এখনও কিন্তু বিভিন্ন নেতার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। তবে এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এর পরবর্তীতে কিন্তু আমরা এখানে কোনো পুলিশ সদস্য বা এই যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিষয়টি নিবারণ করার জন্য কিন্তু আমরা এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে এখন পর্যন্ত দেখতে পাইনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যে চেয়ারপারসনের গুলশান কার্যালয় রয়েছে সেই গুলশান কার্যালয়ের ভেতরে হয়তো নেতারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ নেতারা সেখানে সাক্ষাৎকার গ্রহণের জন্য তাদের 5টা থেকে থাকার কথা। তো আসলে ভেতরে যে কারা কারা রয়েছেন আমরা সে বিষয়টিও এখনও পরিষ্কার বলতে পারছি না, অর্থাৎ কারা আজকের এই সাক্ষাৎকারটি গ্রহণ করবেন। জানিয়ে রাখি যে ঢাকা 5 আসন থেকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নবীউল্লাহ নবী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, নওগাঁ 6 আসন থেকে আনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল শুকুর, SM ফারুক জেমস, মাহমুদ আরিফিন স্বপন, এসা কালিয়া, আতিকুর রহমান মোল্লা, শেখ মোহাম্মদ রেজুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক এবং ঢাকা 18 আসনে ইশতেক আজিজ উলফাত এবং সিরাজগঞ্জ 1 আসন থেকে ATM তাহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার, রানা মোহাম্মদ রবিউল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো এই যে ঢাকা 18 আসনের 2 সম্ভাব্য যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যারা, তাদের ভেতরে একজনকে হয়তো সাক্ষাৎকার গ্রহণের পরে মনোনয়ন দেওয়া হবে। এখন আসলে কি কারণে এই 2 গ্রুপের মধ্যে অর্থাৎ 2 নেতার সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষ এর কারণ কিন্তু এখনো আমরা পরিষ্কারভাবে জানতে পারিনি। তবে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের কিন্তু এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কিন্তু যারা এই সংঘর্ষ এখানে সৃষ্টি করেছিল তারা কিন্তু এখানে বর্তমানে নেই, তারা এখান থেকে সরে গেছেন। এখন আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে এখানে আর কোনো পরিস্থিতি তৈরি হবে না, কেননা এখনও এখানকার অবস্থা বেশ উত্তপ্ত এবং আরও যে গ্রুপ আছে গ্রুপে বিভক্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন সভা পরামর্শ করেছেন আমরা দেখেছি এবং অনেকের হাতে কিছুক্ষণ আগ পর্যন্ত লাঠি পর্যন্ত ছিল, সেই চিত্র কিন্তু আমরা ধারণ করেছি। আর এখন এখানে যান চলাচল বলা চলে যে বিঘ্নিত হচ্ছে অনেকটাই, এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তারপর যে উত্তেজনা সেই কারণে কিন্তু রাস্তা এখনও পুরোপুরিভাবে সচল না, যান চলাচলে অনেকটাই বিঘ্নিত হচ্ছে। তো পরবর্তীতে নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। জাফর। উপনির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের কর্মচারী রবিউল ইসলাম। গ্রেফতারের পর প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, ঘটনার পরই রহস্য উদ্ঘাটনে নিরলসভাবে কাজ করেছে পুলিশের সব ইউনিট। আলামত সংগ্রহের পর আটক করা হয় মালি রবিউলকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়, তবে ঠিক কী কারণে রবিউল হত্যা চেষ্টা চালিয়েছে তা জানাননি তিনি। গত 2রা সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন 3 জন। ওর নাম হচ্ছে রবিউল, তার বাড়ি হচ্ছে বিরলে। তাকে আমরা গ্রেফতার করেছি। সে ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করে তার বক্তব্য প্রদান করেছে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামতও উদ্ধার করেছি। যে সিসিটিভি ফুটেজ সেটি আমরা সংগ্রহ করে সেটির সাথে আমরা মিলিয়ে দেখছি। এদিকে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম এখন শঙ্কামুক্ত। অবশ হয়ে থাকা তার ডান হাত এখন নাড়াচাড়া করছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ডান হাত কনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পারছেন, উনি হাতটা তুলতে পারছেন। তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইমপ্রুভমেন্ট আল্লাহর মধ্যে হয়েছে, তবে পা এখনও নাড়াচ্ছেন না। আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুইটা দুই বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। আগে তো শুধু উনি নরম তরল খেতেন, এখন আমরা ওনাকে শক্ত খাবার অ্যালাউ করেছি, উনি শক্ত খাবার খেতে পারতেছেন। ডাক বিভাগে ভয়ঙ্কর ডাকাতি।
গ্রামের জনসাধারণকে ডিজিটাল সেবা দেওয়ার কথা বলে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে। কেনাকাটা থেকে শুরু করে ডিজিটাল পোস্ট সেন্টার স্থাপন সবখানে রেখেছেন অনিয়মের ছাপ। ডিজিটাল সেন্টার না করে তুলে নিয়েছেন 540 কোটি 94 লাখ টাকা। এসবই উঠে এসেছে ডাক বিভাগের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে। বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্টে, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। সুধাংশু শেখর ভদ্র ডাক বিভাগের মহাপরিচালক। নামে ভদ্র হলেও তার কাজের ফিরিস্তি বলছে ভিন্ন কথা। কেননা মহাপরিচালক হওয়ার আগে যখন তিনি ছিলেন ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক, তখনই তিনি এই প্রকল্পের পরিচালক। 540 কোটি 94 লাখ টাকার ই পোস্ট ডাকঘর প্রকল্পের বাস্তবায়ন হয় তার অধীনে। বাস্তবে তা দেখতে ঢাকার পাশের উপজেলা কাপাসিয়ার যায় সময় সংবাদ। 5টি ডাকঘর ঘুরে দেখা গেল কোথাও কোথাও ডাকঘর চলছে আরেকজনের দোকানে, কোথাও আবার পোস্ট অফিসে চলে গেছে পোস্ট মাস্টারের বাড়িতে। থানা কাপাসিয়া, জেলা গাজীপুর লেখি, কিন্তু কোথায় পোস্ট অফিস বিচারে বার করতে আমাদের কষ্ট হয়। এইখানে কোনো লোকজনই আসে না, ওই বাজারেই যায় মানুষ। চেয়ার টেবিল দিবে এগুলি কম্পিউটার রাখার জন্য, ব্রাঞ্চ অফিসে এগুলি দেয় নাই আর কি। তাদের কোনো সরকারি কোনো অফিস নেই, এটা আমরা ব্যক্তিগত বসার জন্য ভাড়া নিচ্ছি আর কি। বক্সটা সেট করে দেখে এই ছাড়া আর কিছু নেই। বাস্তবে কাপাসিয়ার চরখামের ডাকঘর একটি, কিন্তু নথিতে ব্যবহার করা হয়েছে 2 জায়গায়। এভাবেই এক স্থানের নাম অসংখ্যবার লিখে 8,500 ডাকঘরের তালিকা পূর্ণ করা হয়েছে। চরখামের 2টা? না না, এখানে চরখামের একটাই। এটা ওইখানে এটা পোস্ট অফিস, এটা মেরামত করার জন্য আমি আবেদন করছি, কিন্তু ওরা বলছে যে সময় লাগবে। কোনো কাজ করতে পারতেছি না, স্ক্যানার মেশিন নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ওই কাপাসিয়ার কি জমা দিচ্ছিলাম। অনলাইনে কোনো কাজ করার মতন ডিজিটাল কোনো পদ্ধতি এই পোস্ট অফিসে নাই। ডাক বিভাগের 2015-16 সালে একটি নথিতে দেখা যায় কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে দেখানো হলেও খাতায় উল্লেখ নেই কি কেনা হয়েছে। এসব যন্ত্রপাতি গ্রহণ কমিটির কাছেও সুধাংশু ভদ্র ছিলেন এক ত্রাসের নাম। ফাইলপত্র আমাদের কাছে কোনোদিন দেয়নি, কোনো গ্রহণ কমিটি তো আমাদেরকে রাখেনি। যে কোনো কিছু জোর করে করাটা তো কেউই এখতিয়ার বলে করে না, তাই না? খোদ মন্ত্রণালয়ের গঠিত 2টি তদন্ত কমিটির রিপোর্ট বলছে প্রকল্পের দুর্নীতি হয়েছে সবখানে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ফলাফলটা চূড়ান্তভাবে আমার কাছে আসতে তার প্রেক্ষিতে অবশ্যই আমি ব্যবস্থা নেব। 2012 থেকে 2017 সালে শেষ হওয়া প্রকল্পের দুর্নীতি নিয়ে এরই মধ্যে দুদক জিজ্ঞাসাবাদ করেছে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে। কাপাসিয়ার ইকুরিয়ার আধুনিক ই পোস্ট সেন্টার, যেটি এখন ব্যবহৃত হচ্ছে রিক্সা ভ্যানের গ্যারেজ হিসেবে। যদিও এই পোস্ট অফিস চলে গেছে এখন পোস্টমাস্টারের বাড়িতে, তবুও 2017 সালে প্রকল্প শেষ দেখিয়ে তুলে নিয়েছে প্রকল্প পরিচালক শত শত কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, ই পোস্ট সেন্টারের নামে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা তার কোনোটি পাচ্ছেন না স্থানীয়রা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, কাপাসিয়া, গাজীপুর। মুন্সিগঞ্জের শিবুলিয়া ঘাটে পদ্মার ভাঙনে ঝুঁকির মুখে নতুন করে গড়ে তোলা 3 নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাতে আকস্মিক ভাঙন শুরুর পর ঘাট এলাকার স্থাপনা সহ 10 একর জমি বিলীন হয়ে গেছে। সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। এদিকে নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার উত্তাল স্রোতে শিমুলিয়া ঘাটসহ আশেপাশের দোকানপাট বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে নতুন তৈরি করা 3 নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের ঘাটও পড়েছে ঝুঁকির মধ্যে। অন্যদিকে বন্ধ থাকার 9 দিন পর শুক্রবার পরীক্ষামূলক চালু হলেও নাব্য সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতদিন ড্রেজিং করার পরে এখনো কেন কিলা রইল না? আরিসা গেছি, আরিসা যাইয়ে ঘুরে সেখান থেকে আবার রিটার্ন এখানে চলে এসেছি। ভাঙনের কারণে ঘাট এলাকার স্থাপনা এবং আশপাশের বাড়িঘর সরিয়ে নিয়েও কুল করতে পারছে না স্থানীয়রা। অনেক বড় গাছের বাগান আছিল, বাগান নিয়ে গেল, 4-5টা ঘর আছিল, নিয়ে গেল। আরেকবার ভাঙছে, শরীরে দিকাইছি, আবার ফিরে এই অবস্থায়। ঘর গেল, পর্দায় হারাই গেল, গাইডা আর ধরতে পারলাম না। ওইটা পিছনে কল আসলো, লেফটিন আসলো, ওইটা সহ। ভাঙন শুরুর পর সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। ঘাটগুলো যেন এই কার্যক্রম যেন অব্যাহত থাকে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আমাদের হাইড্রোগ্রাফিক একটা টিম সার্ভে করার জন্য, ম্যাথমেটিক সার্ভে করার জন্য আমরা হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টকে আমরা বলেছি। এটা যেহেতু ঘাট বন্দর এলাকা, এই এলাকার ব্যাপারে আমরা যারা আছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সচেষ্ট আছে এবং অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েক ঘন্টার ভাঙনে 10 একর এলাকা বিলীন হয়ে গেছে। এর মধ্যে BIWT এর 3.5 একর, 29 একরের শিমুলিয়া বন্দরের 6.5 একর পদ্মার পেটে। গত 28 জুলাই 3 নম্বর ও 6 আগস্ট
4 নম্বর ঘাট বিলীন হয়ে যায়। পাশের পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড ভাঙনের কবলে পড়ে 31 জুলাই। নতুন করে করা হয়েছিল 3 নম্বর ঘাট, সেখানেই এখন চলছে ভাঙনের বিভীষিকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌরুটও চলাচল স্বাভাবিক রাখতে খোঁজা হচ্ছে বিকল্প চ্যানেল। ড্রেজিংয়ের মাধ্যমে সকল রুটই ব্যবহারের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। শিমুলিয়া কাঁঠালবাড়ির নাব্য সংকট নিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর পিলারের কারণে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে, তবে এই মুহূর্তে প্রাধান্য দেওয়া হচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজকে। ঢাকা বরিশাল নৌরুটের প্রধান রুট মিয়ারচর চ্যানেল, যেখানে ঢাকা থেকে বরিশালের দূরত্ব 150 কিলোমিটারেরও কম। অন্যদিকে ইলিশা কালীগঞ্জ কিংবা আলুবাজার ঈশানবালা চ্যানেল দিয়ে পাড়ি দিতে হয় প্রায় 250 কিলোমিটার নদীপথ। তাই সবসময় নৌযানগুলো মিয়ারচর দিয়ে এ পথেই যাতায়াত করে থাকে। কিন্তু নাব্য সংকটে বছরের বড় একটি সময়ে মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় অচলাবস্থা দেখা দেয়। তাই এই পথে বিকল্প রুট খুঁজতে শনিবার ঢাকা বরিশাল নৌ রুট পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন সব কর্মকর্তা। পরিদর্শনকালে নদী ভাঙন ও নাব্য সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আশপাশের মানুষ। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক কারণেই এই নাব্য সংকট, ড্রেজিংই যার একমাত্র সমাধান। প্রাকৃতিক কারণে এখানে পলি পড়বেই এবং আমরা যত ড্রেজিং করব আস্তে আস্তে এটা প্রবাহ আরও গতি বাড়বে এবং আস্তে আস্তে আমরা যেই চ্যানেলগুলো খোলা শুরু করব। নৌ প্রতিমন্ত্রী জানান, বন্ধ নয় বরং ড্রেজিংয়ের মাধ্যমে সকল রুটই ব্যবহার উপযোগী রাখা হবে। কোনোটাকেই আমরা বাদ দিচ্ছি না। মিয়ারচরে যে পথটা বন্ধ হয়ে আছে সেটা আমরা ড্রেজিং করে আমরা চালু করব। পাশাপাশি আলুবাজার দিয়ে যে পথটা আছে, এটা যেখানে আমাদের চ্যালেঞ্জ আছে সেগুলা সরিয়ে ফেলে আমরা এটাও চালু রাখতে চাই। শিমুলিয়া কাঁঠালবাড়ির নাব্য সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারের কারণে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে, তবে এই মুহূর্তে প্রাধান্য দেওয়া হচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজকেই। পদ্মা সেতুর কার্যক্রম বিঘ্নিত করে পদ্মা সেতুকে ঝুঁকির মধ্যে ফেলে আমরা কোনো পথ তৈরি করতে চাই না। সময় সংবাদ, বরিশাল। ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেলের বিকল্প খোঁজার লক্ষ্যে এই মুহূর্তে নৌপথে ভ্রমণ করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, ঢাকা বরিশাল নৌরুটে মোট 3টি চ্যানেল রয়েছে, মিয়ারচর চ্যানেল, আলুবাজার চ্যানেল এবং কালীগঞ্জ চ্যানেল। আলুবাজার এবং কালীগঞ্জের চেয়ে মিয়ারচর চ্যানেল তুলনামূলক ছোট, স্বল্প পরিসর দূরত্ব, এ কারণে সকল নৌযানই এই পথ দিয়ে যেতে চায়। কিন্তু প্রতি বছরই এই পথে কিন্তু নাব্য সংকট দেখা দেয়, যা এ বছরও দেখা গিয়েছে। এ কারণে মিয়ারচর চ্যানেল 3 মাস ধরে বন্ধ রয়েছে। এখন বিকল্প কি চ্যানেল করা যায় সেটি মূলত ঠিক করবার জন্য আজ সকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা বরিশাল নৌ রুটের পুরো 3টি রুটে ঘুরে দেখেছেন। সব শেষে যেটি বলেছেন নৌ প্রতিমন্ত্রী, যে সবগুলো চ্যানেলই তারা চালু রাখবেন, কোনোটিই বন্ধ করবেন না। প্রয়োজনে তারা সারা বছর ড্রেজিং করবেন। এর বাইরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলেছেন, যে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট নিয়ে তিনি বলেছেন যে তাদের কাছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট সচল করবার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পদ্মা সেতুর কাজ নির্বিঘ্নে পরিচালনা করা। তিনি বলেছেন, পদ্মা সেতুর যে পিলার, মূলত পুরো পদ্মা জুড়েই কিন্তু পিলারগুলো ইতিমধ্যেই বসানো হয়েছে। তো সেই পিলারের কারণেই মূলত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে নাব্য সংকট বেড়েছে। কিন্তু তিনি বলছেন তাদের কিছু করবার নেই, নাব্য সংকট যতই হবে তারা পদ্মা সেতুর কাজে বিন্দুমাত্র ঝুঁকি নেবেন না। প্রয়োজনে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট বন্ধ থাকবে, তারপরও পদ্মা সেতুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করবে, এটি কিন্তু স্বাভাবিক বলে তিনি দাবি করেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে এই ঢাকা বরিশাল নৌ রুটের যতগুলো চ্যানেল রয়েছে সব চালকদের বা নৌযান মালিকদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে 3টি চ্যানেলই পুরোপুরি সচল রাখবার জন্য তারা সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে যারা এই নদী সংশ্লিষ্ট মানুষ তারা বলছেন যে ড্রেজিং
কাজটি যাতে সঠিকভাবে হয়, ড্রেজিং করে ড্রেজিংয়ের বালু যাতে নদীর মধ্যে না পড়ে সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি যে নদীর শাসন, যেমন পদ্মা সেতুর পিলারের কারণে নদী শাসন সমস্যা হচ্ছে, এর বাইরে আরও বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু নদী শাসনে বিঘ্ন ঘটে। সেই নদী শাসন যাতে সুপরিকল্পিতভাবে হয়, সেটি যেখানে যেখানে শাসন করবার কথা সেটি যাতে ঠিকমতো হয়, তাহলে কিন্তু এই নদী ভাঙন কমবে। আর নদী ভাঙন কমলেই কিন্তু নদীতে পলি পড়া কমবে, আর পলি পড়া কমলেই নাব্য সংকট কমবে। তো এই পুরো বিষয়গুলো যদি ঠিকমতো চলে সেটাই কিন্তু নদী পাড়ের মানুষজন কামনা করেছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ। জাফর। ঢাকা বরিশাল নৌ রুটের 3টি চ্যানেল সরেজমিনে পরিদর্শন করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব, তিনি সেখান থেকে জানাচ্ছিলেন বিস্তারিত। রেলের ভুলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ 6 মাস পর ঘোষণা দিয়ে কাউন্টারের টিকিট বিক্রি শুরু হলেও পাওয়া যাচ্ছে আজ থেকে 10 দিন পরের টিকিট। অজুহাত, অনলাইনে বিক্রি হয়ে গেছে চলতি সপ্তাহের সব টিকিট। এ কারণে 10 দিনের মধ্যে যারা যাত্রা করতে চান তাদেরকেই বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। গত 31 মে থেকে সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়ে আসছিল অনলাইনে। এতে টিকিট প্রত্যাশী অনেকেই ভোগান্তিতে পড়েন। দাবির মুখে ঘোষণা আসে 12 সেপ্টেম্বর শনিবার থেকে কাউন্টারেও বিক্রি হবে 25% টিকিট। এমন ঘোষণায় স্বস্তি নিয়ে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারের সামনে ভিড় রেল যাত্রীদের। বিপত্তি ঘটে কাঙ্ক্ষিত দিনের টিকিট পাওয়া নিয়ে। 1 কিংবা 2 নয়, টিকিট মিলছে 10 দিন পরের। ফলে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। কাউন্টারে যে গেলাম বলতেছে আপনারা অনলাইনে টিকিট কেটে নিয়ে আসেন, এখান থেকে চালু হওয়া দেরি আছে। কিন্তু আমরা তো যাত্রী এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। টিকিট চাইছি কিন্তু ওরা বলছে যে অনলাইনে ছাড়া টিকিট কাটতে দিব না। সাধারণ মানুষের ভোগান্তিগুলো আসলে কারা দায়ভার নেবে? কাউন্টারগুলো থেকে জানানো হয় আগামী 10 দিনের মধ্যে যারা যাত্রা করতে চান তাদের কেউই টিকিট পাবেন না কাউন্টারে। নির্দেশনা আছে আগাম টিকিট বিক্রির। আমাদের বলছে 21 তারিখ থেকে যে টিকিট ওপেন হবে ওইটা দেওয়ার জন্য। 10 দিন আগে তো টিকিট ওপেন হয়, সেই টিকিটটা আমাদের কাউন্টারে কর্তৃপক্ষের নির্দেশ দিচ্ছে এবং সেটাই আমরা দিচ্ছি। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান 20 সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট দেয়া আছে অনলাইনে, যার বেশিরভাগই বিক্রি হয়ে গেছে। আজকে থেকে যে 21 তারিখে টিকিটটা বিক্রি হচ্ছে, কালকে 22 তারিখে টিকিট হবে না, পরশুদিন 23 তারিখে টিকিট হবে না, কিন্তু 20 তারিখ পর্যন্ত টিকিটটা 100% অনলাইনে চলে গেছে, সেটা কাউন্টারে পাওয়া যাবে না। কাউন্টারে টিকিট বিক্রি স্বাভাবিক হতে আরও 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 34 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1282 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,36,044 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 10,098 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,15,481 জনের। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,282 জন, আর মোট আক্রান্ত 3,36,044 জন। 24 ঘন্টায় মারা গেছেন 34 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,702 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,247 জন। মোট সুস্থ হয়েছেন 2,38,271 জন। দুবাইয়ে অভিজাত হোটেলে নারী পাচারের সঙ্গে জড়িত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ সিআইডির হাতে গ্রেফতারের পর চক্রের মূল হোতা আজম খান জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন। রাজধানীর লালবাগ থানার এক নারীর অভিযোগে গ্রেফতার হন ইভান শাহরিয়ার। এখন পর্যন্ত এই চক্রের 6 জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ। বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ রাজধানীর অভিজাত এলাকা নিকেতনের একটি ভাড়া বাসায় ছিল সোহাগের ট্রান্স ট্রুপ নামে ডান্স কোম্পানি। এখানেই তিনি পরিচালনা করতেন ডান্স একাডেমি। সোহাগের বিরুদ্ধে অভিযোগ, এই ডান্সের ব্যবসার নামে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অভিজাত হোটেলের নারী পাচার করতেন তিনি। এই অভিযোগে এই চক্রের মূল হোতা আজম খানকে গ্রেফতারের পর নিকেতনের বাসা থেকে সোহাগকে গ্রেফতার করে সিআইডি। যদিও তার বন্ধুর অভিযোগ এমন কিছুর সঙ্গে সোহাগ জড়িত নন। এটা আসলে সম্পূর্ণই মিথ্যা, কারণ আমি ওর সাথে 20 বছর, এই 20 বছরে আমার চোখে দেখা কোনোদিনও দেখি নাই যে ও নারী পাচার। আমি ওর সাথে বিদেশেও গেছি সরকারিভাবে। নিকেতনের এই বাসায় যাতায়াত ছিল দেশের নামিদামি মডেল সহ উঠতি মডেলদের। আমার কাছে মাঝে মাঝে হয়তো একটা মেয়ে মডেল মেয়ে আসতো, বা একটা ছেলে আসতো, এই যে এছাড়া কিছু দেখিনি। সিআইডি বলছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রথমে 2 জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সোহাগের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
ক্লাব বা বারগুলোতে অল্প বয়সী মেয়ে নিয়ে গিয়ে পরে দেহ ব্যবসায় বাধ্য করা হতো, সেই অভিযোগের প্রেক্ষিতে যে মামলা হয়েছে ওই মামলাটায় গ্যাং লিডার আজমকে আমরা গ্রেপ্তার করেছি। আজম সহ এই ইভান শাহরিয়ার সহ এই টোটাল 6 জনকে গ্রেপ্তার করা হলো। জুলাই মাসে রাজধানীর লালবাগে এক নারীর করা অভিযোগের মামলায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে সিআইডি, যার মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোহাগকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উপনির্বাচনে বিএনপি মনোনয়নকে কেন্দ্র করে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আপনারা কার সমর্থক? আমরা কপিল ভাই লোক। হামলা করছে আমাদের। জাহাঙ্গীর গ্রুপের লোক। আর আপনারা কার সমর্থক? কপিল ভাইয়ের লোক। আমরা কপিল ভাইয়ের লোক। কত আসন? 18 আসন। আমরা 18 আসন কপিল ভাইয়ের লোক। আমাদেরকে বারে 5 বার আহত করছে, 5 বার আমাদের। কেন আপনাদেরকে এরকম ধাওয়া পাল্টা দালটা তো আমরা গেটের সামনে সবাই মিলে স্লোগান ধরছি কবির ভাই, এর জন্য আমাদেরকে জাহাঙ্গীর গ্রুপের লোক এসে মারামারি করলো, একে 3 বার আমাদেরকে অত্যাচার করলো। আমাদের নেতারও আহত হয়েছে, নেতা অনেক কোলা পাইনের, আমার নিজেরও পায়ে ব্যথা। জাফর, আসলে আমরা বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয়, সেই গুলশান কার্যালয়ের সামনে এখন অবস্থান নিচ্ছি এবং এখানকার অবস্থা বলা চলে এখন খুবই উত্তপ্ত। অর্থাৎ এখানে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু থেমে থেমে ঘটতেই আছে। অর্থাৎ আমরা এখানে যখন 5টা কিছু পূর্বে এসে পৌঁছি তখন কিন্তু আমরা দেখেছি যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। অতঃপর কিন্তু উভয় পক্ষের লোকজন কিছুটা শান্ত অবস্থান নেয়, কিন্তু শান্ত অবস্থান নিলেও এই এলাকাটি কিন্তু আসলে উত্তপ্তই ছিল। যে যার দলে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা গ্রুপিং করছিল এখানে। এবং এই যে কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছি, ঠিক এখন থেকে 10-15 মিনিট আগ থেকে আবার এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা সচক্ষে কিন্তু দেখেছি যে একজনের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। অর্থাৎ এই ঘটনায় একজন আহত, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তো ঢাকা 18 আসনের বিএনপির যে 2 জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সেই 2 জন প্রার্থীর মধ্যেই আসলে 2 জন প্রার্থীর সমর্থকের মধ্যে এই সংঘর্ষ তৈরি হয়েছে। জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা যখন খোঁজ খবর নিচ্ছিলাম এই ঘটনার বিস্তারিত জানার জন্য, তখন কিন্তু জানতে পেরেছি যে শুধু ঢাকা 18 আসনের যে 2 প্রার্থীর 2 সমর্থক তাদের ভেতরেই যে এরকম ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে তা নয়। এখানে ঢাকা 5 আসনের যে সমর্থক রয়েছেন যারা, তাদের 2 গ্রুপের মধ্যেও কিন্তু এখানে ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। অর্থাৎ বলা চলে যে এখানে চতুর্মুখী একটি ঘটনা ঘটছে। অর্থাৎ ঢাকা 5 এবং ঢাকা 18 আসনের সমর্থক যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা, তাদের সমর্থকরা এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটাচ্ছেন বারবার। এবং আমরা কারণ জিজ্ঞেস করেছিলাম, কারণ জানতে চেয়েছিলাম যে কি কারণে আসলে এইরকম ঘটনা ঘটলো। তো তারা বলছেন যে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছেন। এক পক্ষ বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছিলাম, অর্থাৎ তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছিল এবং এই শান্তিপূর্ণ অবস্থানের ভিতরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে আসলে লাঠি সোঁটা, অর্থাৎ দেশীয় অস্ত্র বলতে আমরা যেটা বুঝি লাঠি বাঁশ, সেগুলো নিয়ে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ে। এবং আমরা কিছুক্ষণ আগে ঢাকা 5 আসনের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সেইখানে কিন্তু সেখানকার যে সমর্থক রয়েছে তাদের সেই সমর্থকের সাথে কথা বলছিলাম। তারা একজনকে দেখাচ্ছিলেন যে তার আসলে হাত এবং পিঠে জখম রয়েছে, সেই রকম দৃশ্য আমরা কিন্তু ধারণ করেছি। তো এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এখন থেকে ঠিক 10 মিনিট আগে যে ঘটনাটি পুনরায় ঘটলো ঢাকা 18 আসনের 2 প্রার্থীর মধ্যে, 2 প্রার্থীর সমর্থকের মধ্যে, সেই ঘটনার পর কিন্তু একজনকে হাসপাতালে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। সমর্থকরা তার সঙ্গে আরও যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে হাসপাতালে নিয়ে গেছেন। আর এখানে কিন্তু এখন স্লোগান চলছে। আপনি জানেন যে উপনির্বাচনের প্রার্থীদের সম্ভাব্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের আজকে আসলে এখানে সাক্ষাৎকার নেওয়ার কথা, ভার্চুয়াল সাক্ষাৎকার, এবং যে কারণে কিন্তু দুপুর থেকে এখানে কর্মীর সমর্থকরা এসে জড়ো হয়েছিলেন।
এবং এই যে তারা দুপুর থেকে এসে জড়ো হয়েছিলেন, আমরা জিজ্ঞেস করছি যে আসলে কে আগে এসেছিল এবং কে পরে এসেছিল। তো উভয় পক্ষ বলছে যে তারা আগে এসেছিল এবং আরেক পক্ষ পরে আসে, তারপরে এখানে তারা তাদেরকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে উভয় পক্ষের মধ্যে, অর্থাৎ উস্কানিমূলক বাক্য বিনিময়ের পরে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়। আমরা উভয় পক্ষের সমর্থকদের সঙ্গেই কিন্তু কথা বলেছি, অর্থাৎ তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং এই দুই পক্ষের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বারবারই এক পক্ষ আরেক পক্ষকে দুষছেন। ঢাকা 18 আসনের উপনির্বাচনে অংশ নিতে কিন্তু মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন, যে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমদ এবং যুবদল মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এই যে এই দুই প্রার্থীর সমর্থক রয়েছেন, এই সমর্থকরা কিন্তু এখানে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া হলো এবং এই যে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটলো, এখানে তারাই আসলে এক পক্ষ আরেক পক্ষের ওপর এইভাবে এখানে তারা হতাহতের ঘটনা ঘটিয়েছে। এবং জানিয়ে রাখি যে ঢাকা 18 আসনের যে প্রার্থীরা শুধু এখানে এরকম বিশৃঙ্খলা তৈরি করলো তা নয়, এখানে কিন্তু ঢাকা 5 আসনের যারা রয়েছে সেই 5 আসনের দুই পক্ষের সমর্থকের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারাও বলছেন যে তাদেরকেও আসলে দুই পক্ষই সেখানে আসলে কেউ কারোর উপস্থিতি এখানে মেনে নিতে পারছে না। মোট কথা হলো যে আজকে যে তাদের সাক্ষাৎকার গ্রহণের কথা, যে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সেই সাক্ষাৎকার গ্রহণের জন্য উভয় পক্ষের সমর্থকরাই কিন্তু চাচ্ছেন যে তাদের যে নেতা, সেই নেতাকে যাতে এখানে নির্বাচিত করা হয়, অর্থাৎ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং যে কারণে এক পক্ষ আরেক পক্ষকে এখানে টিকতে দিচ্ছে না বা দাঁড়াতে দিচ্ছে না বলে এখান থেকে জানা যাচ্ছে। তো এখানকার অবস্থা বলা চলে একদম উত্তপ্ত রয়েছে, অর্থাৎ গুমট ধরা অবস্থা এখন এখানে। যে কোনো সময় পরিস্থিতি আবারও খারাপের দিকে যেতে পারে, অর্থাৎ যে কোনো সময় আবারও হতাহতের বা হাতাহাতির ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তবে এর আগে প্রথমবার আমরা যেমনটা দেখলাম যে প্রথমবার ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিন্তু দুই গ্রুপ আশপাশে যে রাস্তা সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান নিল, অর্থাৎ সামনের রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেল। তারপর কিন্তু তারা সেই হঠাৎ করে একজন আরেকজনের উপরে আসলে আবার চড়াও হয় এবং তারপরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো, হাতাহাতির ঘটনা ঘটলো এবং এখানে আহতও হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে 2 জন আহতের কথা আমি আপনাদেরকে বলতে পারি। জাফর, জানিয়ে রাখি যে আজকে উপনির্বাচনে 4টি আসনের প্রার্থী হতে বিএনপির কিন্তু যে 23 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল বিকেল 5টা থেকে এবং যে ভার্চুয়াল সাক্ষাৎকার গ্রহণের কথা ছিল এবং এই কারণেই কিন্তু আজ দুপুর পর থেকে, অর্থাৎ দুপুর 2টা থেকেই এখানে নেতাকর্মীরা অবস্থান নিতে থাকেন, তারা ধীরে ধীরে আসতে থাকেন এবং এখানে কিন্তু এখন শত শত সমর্থকের অবস্থান, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয়, সেই গুলশান কার্যালয়ের সামনে কিন্তু শত শত নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। তবে এখনও আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলতে পারছি না যে এই যে ভার্চুয়াল সাক্ষাৎকার গ্রহণের কথা রয়েছে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের, তাদের আসলে সাক্ষাৎকার গ্রহণ শুরু হওয়ার কথা ছিল 5টায়, এখন 5:30 পেরিয়ে গেছে। তো আসলে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে কিনা এখনো এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না, যেহেতু আমরা এখনো কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারিনি। কার্যালয়ের যে ফটক, সেই ফটক কিন্তু এখন বন্ধ রয়েছে। জানিয়ে রাখি যে এই যে এখানে সমর্থকরা রয়েছেন, এই সমর্থকদের কিন্তু এখান থেকে সরিয়ে দিতে আমরা কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে বা এখানে উপস্থিতি দেখিনি, যেহেতু এই ঘটনা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার কিন্তু বেশ সময় পার হয়ে গেল, তবুও কিন্তু আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে দেখিনি। তবে আমরা কিছুক্ষণের ভেতরেই কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবো যে আসলে সাক্ষাৎকার গ্রহণ শুরু হলো কিনা বা এই যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটলো সেই ঘটনায় আসলে আহতর সংখ্যা কতটুকু, যে কয়জন আহত হয়েছেন এবং তাদের কি অবস্থা, এই বিষয়টি আরো বিস্তারিত জানতে পারবো। তবে পরিষ্কার করে আরেকটি কথা বলতে পারি, এখানে এখনো উত্তেজনা ছড়িয়ে রয়েছে চতুর্পাশে এবং যে কোনো সময়ে কিন্তু আবারও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। জাফর, কেবল অপারেটরের দেনা পাওনার সালিশ আলোচনাকে চাঁদাবাজি বলে মিথ্যাচার করে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ঘটনায় মামলা করেছেন ঢাকা 2 আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতরাতে ফিড অপারেটর আলী আহমদ এবং কনক সারোয়ারের নামে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় মামলাটি করেন তিনি। ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের এমডি ইউসুফ জানান, চুক্তি অনুযায়ী লাইন চার্জের টাকা না দেয়ায় ফিড অপারেটর আলী আহমদের বিরুদ্ধে তিনি স্থানীয় এমপির কাছে নালিশ করেন। তার পাওনা টাকা আদায় করে দিতেই এমপি কামরুল আলী আহমদকে ফোন করেন। সেই কথোপকথন রেকর্ড করেই এখন এমপির নামে চাঁদাবাজির অপপ্রচার চালানো হচ্ছে। আমার অনেক টাকা জমছে, প্রায় 70-80 হাজার টাকা। এই টাকার কথাই আমি কামরুল ভাইকে বলছি যে আপনি এই টাকাটা তার কাছ থেকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
তা কামরুল ভাই আমার মনে হয় ওনাকে টেলিফোন করছে, ওই টেলিফোনে যে কথাগুলো হয়েছে ওই কথা স্টেট কামরুল ভাইকে চাঁদার হিসাবে ব্যাখ্যা করতেছে। কামরাঙ্গীরচর থানায় দায়েরকৃত অভিযোগে ঢাকা 2 আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবেই এলাকার বিভিন্ন ঘটনা অভিযোগ তাকে সালিশ করতে হয়। সালিশে নিষ্পত্তির কারণেই বিগত 12 বছর শত শত ঘটনা বিষয় মামলা মোকদ্দমায় গড়ায়নি। মামলার আর্জিতে তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে সামনাসামনি বসে বিবাদ নিষ্পত্তি সম্ভব নয় বিধায় সাম্প্রতিক আসা অভিযোগটি তিনি টেলিফোনে নিষ্পত্তির উদ্যোগ নেন। তিনি আলী আহমদকে ফোন করে অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে চান, কিন্তু আলী আহমদ অসৎ উদ্দেশ্যে এই কথোপকথন রেকর্ড করে জনৈক কনক সারোয়ারকে সরবরাহ করেন। কনক সারোয়ার তা ইউটিউবে ভাইরাল করেন। থানার ওসি জানান, দেশে থাকা আসামি আলী আহমদকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই আলী আহমদের সাথে কিছু টাকা পয়সা পাইতে এই মর্মে তারা একটা জিডি করেছে আমাদের এখানে, আর সেটা তদন্তাধীন আছে। এর মধ্যে আজকে আমরা এই মাননীয় সংসদ সদস্য স্যারের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি। অন্যদিকে কনক সারোয়ার আমেরিকায় বসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অপপ্রচারে লিপ্ত। দেশে থাকাকালে 2015 সালে পর্নোগ্রাফির মামলায় কারাগারে গিয়েছিলেন কনক সারোয়ার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ঝুলছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে শ্রীলঙ্কা সফরের সূচি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা আছে কোয়ারেন্টিনের সময় নিয়েও। বিষয়টি নিয়ে 2-1 দিনের মধ্যে শ্রীলঙ্কা তাদের অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। সঙ্গে এই জটিলতার কোনো প্রভাব ম্যাচ সূচিতে পড়বে না বলেও প্রত্যাশা তার। প্রায় 2 মাস ছুঁই ঐচ্ছিক অনুশীলনে টিম টাইগার্স। লক্ষ্য একটাই, লঙ্কা সফর। যে ট্যুরকে সামনে রেখে একটা খসড়া সূচিও তৈরি করে রেখেছিলেন বোর্ড কর্তারা। তবে সব যেন ওলটপালট হওয়ার শঙ্কা। লঙ্কান মন্ত্রণালয়ের সাফ নির্দেশ, বিদেশি যে কারো ক্ষেত্রেই মানতেই হবে 14 দিনের কোয়ারেন্টাইন। বিসিবি কোনোভাবে 7 দিনের বেশি থাকতে আগ্রহী নয়। তাই তো এই ইস্যুতে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রধান নির্বাহী বললেন, এ নিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে তারা তাদের যে হেলথ মিনিস্ট্রি তাদের সাথে যোগাযোগ করছে স্পেসিফিক যে কোয়ারেন্টাইন রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো নিয়ে। শ্রীলঙ্কাতেও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রেগুলেশনস আসছে বা ইমপ্লিমেন্ট হচ্ছে। 7 দিনের মধ্যে যদি সীমাবদ্ধ রাখা যায় তাহলে হয়তো আমাদের যেভাবে প্ল্যান করা আছে সেভাবে আমরা হয়তো প্রসিড করতে পারবো। এখানেই শেষ নয়, জটিলতা আছে আরও একটা। বাংলাদেশের বেশ কিছু কোচিং স্টাফ নিজ দেশ থেকে সরাসরি যোগ দেবেন শ্রীলঙ্কায়। তাদের ব্যাপারে করণীয় সম্পর্কেও সিদ্ধান্ত হয়নি কোনো। যারা সরাসরি জয়েন করবেন, যারা টিমের সাথে যাবেন তাদের একরকম প্রোটোকল, যারা আলাদা যাবেন তাদের একরকম প্রোটোকল। সো এই বিষয়গুলো আমরা যখন ক্লিয়ার হবো তখনই আমরা বলতে পারবো। এখন আমরা কথা না বলে আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আমরা ফিডব্যাকটা পাই, তারপরে এই ব্যাপারে আমরা কথা বলি। আর এখনও লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে দেশটির প্রিমিয়ার লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলানোর ব্যাপারে কোনো প্রস্তাবনাই দেননি। প্রস্তাব দিলে তাদের ব্যাপারে তখনই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিসিবির এই শীর্ষ কর্তা। আমাদের কাছে ফর্মালি অ্যাপ্রোচ আসেনি, আমাদের কাছে আসলে তখন আমরা বিষয়টা দেখব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উপনির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের মধ্যে গুলশানে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত, উত্তেজনা। ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলায় জড়িত মালি রবিউল পুলিশের কাছে প্রাথমিকভাবে দায় স্বীকার। পলাশ ও রবিউল 6 দিন করে রিমান্ডে। এবং নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌরুটও খোঁজা হচ্ছে বিকল্প চ্যানেল। শিমুলিয়া কাওড়াকান্দি রুট সচলের চেয়ে গুরুত্ব পাবে পদ্মা সেতু, জানালেন প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।